শুভেচ্ছা। বাংলানা সান্ধ্যের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ট্রাম্পের বিশেষ দূতের সফরের মধ্যেই ইরানের বিশেষ জোটে বাংলাদেশ। ঢাকা কি নিজ উদ্যোগে যুদ্ধ টেনে আনছে? 24 আগস্টে এনায়েতপুর থানায় পাইকারি পুলিশ হত্যার বিচারে নেই অগ্রগতি। হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ নেতারা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গর এমন এক সময় ঢাকায় এলেন যখন পৃথিবী দোদুল্যমান এক সময় পার করছে। মার্কিন প্রভাবাধীন বলয়গুলো আর থাকবে কিনা সে প্রশ্ন সময়ের সঙ্গে হচ্ছে জোরালো। এই সময়েই বাংলাদেশে এলেন গোর এবং এরকম সময় ঘোষণা এলো সৌদি নেতৃত্বাধীন ইরান বিরোধী সামরিক নৌ জোটের অংশ হচ্ছে বাংলাদেশ। এই জোট সরাসরি মার্কিন প্রভাব বলয়ের জোট এবং এই জোটের অংশ হওয়া মানে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ঘোষণারই সামিল। অর্থাৎ বাংলাদেশ ইরান সহ যুক্তরাষ্ট্র বিরোধী শক্তিগুলোর বিরুদ্ধে একরকম আনুষ্ঠানিক যুদ্ধই ঘোষণা করেছে। এটিকে পৈটিকভাবে বলতে হয় রণাঙ্গন একেবারে শান্ত, কিন্তু আমরা যুদ্ধে জড়িয়েছি। সার্জিও গোরে এসেই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। স্বাভাবিক কূটনৈতিক শিষ্টাচার মেনে সেই বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন হওয়ার কথা, কিন্তু তা হয়নি। বরং পররাষ্ট্রমন্ত্রী একাই কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। বৈঠকে পারস্পরিক কী আলোচনা হয়েছে তা পররাষ্ট্রমন্ত্রী একেবারেই খোলাসা করেননি বা করতে পারেননি। তবে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা ঘটেছে শুক্রবার। এদিন গড় দেখা করেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে। এক দেশে সফরে এসে একজন ডিপ্লোম্যাট আরেক দেশের কূটনৈতিকের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেছেন, বিষয়টি একেবারেই অস্বাভাবিক বলছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে এরকম ঘটনার নজির বিশ্ব কূটনীতির ইতিহাসে খুঁজেও পাওয়া যাচ্ছে না। এদিকে শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন সার্জিও গর। সেখানে মূলত বিনিয়োগ নিয়ে কথা হয়েছে বলে জানানো হচ্ছে। তাহলে ট্রাম্পের এক বিশেষ দূতের বাংলাদেশ সফর কেন? বিনিয়োগ করতে। বিশেষজ্ঞরা বলছেন এটি অবাস্তব কথা। তবে সংশ্লিষ্ট মহল জানিয়েছে এই সফরের সঙ্গে সৌদি নৌজোটে বাংলাদেশের মিশে যাওয়ার সম্পর্ক আছে। বিশ্ব যখন মেরুকরণ থেকে মুক্ত হচ্ছে, বাংলাদেশ স্বেচ্ছায় ঢুকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বলয়ে। সাগরপথে ইরান থেকে যুক্তরাষ্ট্র যে নিরাপত্তা দিতে পারবে না তা প্রায় প্রমাণিতই। কিন্তু তারপরেও বাংলাদেশের মেরুমুখী হওয়া নিয়ে প্রশ্ন তোলাই যায়। 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এক ন্যাক্কারজনক হামলার শিকার হয় সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানা। স্বাধীন বাংলাদেশের থানার উপর এই ধরনের হামলা এর আগে অবধি ছিল নজিরবিহীন। হামলায় থানার অফিসার ইনচার্জ সহ 15 জন পুলিশ সদস্য নিহত হন। এর মধ্যে ঘটনার দিন থানার আশেপাশে 13 জন পুলিশের মরদেহ উদ্ধার করা হয়। 2 জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত একজনকে থানার পাশে বাজারে একটি গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল। এনায়েতপুর থানায় হামলা অগ্নিসংযোগের পর পুলিশ সদস্যদের অনেকে প্রাণ রক্ষায় থানার পেছনের দিক থেকে পালিয়ে বিভিন্ন বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেখানে বাড়ি বাড়ি গিয়ে খুঁজে বের করে পুলিশ সদস্যদের পিটিয়ে মারা হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। থানার পেছনের বাড়ির একজন সদস্য জানান তারা ভয়ে দরজা বন্ধ করে লুকিয়েছিলেন। ওই বাড়ির ভেতর বাথরুমে লুকিয়ে থাকা পুলিশ সদস্যদের বের করে পিটিয়ে মারার পর এক পর্যায়ে ওই বাড়ির সামনে বেশ কয়েকজন পুলিশ সদস্যের মৃতদেহ জড়ো করা হয়েছিল। জুলাই আগস্টে পুলিশের দ্বারা মানুষ হত্যার ঘটনায় বিচার কাজ শুরু হয়েছে। এই সাধু উদ্যোগে একাধিক পুলিশ কর্মকর্তা বিচারের মুখোমুখি, এমনকি দোষী সাব্যস্ত হয়েও সাজাও পেয়েছেন। তবে অধিকাংশ ক্ষেত্রে পুলিশ হত্যার বিচার তো দূরের কথা, তদন্তও হয়নি। তবে এনায়েতপুরে পুলিশ হত্যার ঘটনায় ওই বছর 26 আগস্ট একটি হত্যা মামলা হয়, যেখানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের স্থানীয় 4 জন নেতা এবং অজ্ঞাত 5 থেকে 6,000 জনকে আসামি করা হয়। ওই মামলার 1 নম্বর আসামি করা হয়েছিল এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চুকে। তিনি কারাগারে থাকা অবস্থায় মারা গেছেন। এনায়েতপুরে পুলিশ হত্যার এই মামলায় গ্রেপ্তার হয়ে সিরাজগঞ্জের আওয়ামী লীগের বেশ কয়েকজন কারাগারে ছিলেন। এর মধ্যে সিরাজগঞ্জের সাবেক এমপি ও মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস পুলিশ হত্যা মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার হয়ে 1 বছরের বেশি সময় কারাগারে ছিলেন। সংশ্লিষ্টরা বলছেন এই মামলার বিষয়টি হাস্যকর। সিরাজগঞ্জ জেলা পুলিশের তথ্য অনুযায়ী হত্যা মামলার তদন্ত চলমান রয়েছে বলেও জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান। তিনি জানান এনায়েতপুর হত্যাকাণ্ডের 4টি মামলা হয়েছিল, একটি পুলিশ হত্যা মামলা, বাকি 3টি আন্দোলনকারী 3 জন। পুলিশ হত্যা মামলায় 9 জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সবাই ক্ষমতাচ্যুত এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মী কিনা এ প্রশ্নে অতিরিক্ত পুলিশ সুপার দাবি করেন মামলা তদন্তের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় দেখা হয় না। গেল 6 বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় 1384 জনের প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।
2020 থেকে 2026 সালের জুলাই পর্যন্ত রাজধানীতে 1849টি সড়ক দুর্ঘটনায় এসব মানুষ প্রাণ হারিয়েছেন। 1 আগস্ট শনিবার সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব দুর্ঘটনায় 2488 জন আহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতের মধ্যে 1034 জন পুরুষ, নারী 219 জন এবং শিশু 131 জন। নিহতদের মধ্যে পথচারী 592 জন, মোটরসাইকেল আরোহী 536 জন এবং বাস, রিকশা, সিএনজি ইত্যাদি যানবাহনের চালক ও যাত্রী 256 জন। বাংলাদেশ থেকে রপ্তানির অপেক্ষায় থাকা কন্টেইনারের বুকিং ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানিগুলো। এতে রপ্তানিকারক ও ফ্রেট ফরওয়ার্ডের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমদানিকারক, বাইং হাউস, শিপিং এজেন্ট ও রপ্তানিকারকদের প্রতিনিধিরা জানান, কিছু ক্ষেত্রে বুকিং নেওয়া হলেও লিড টাইম 3 সপ্তাহ পর্যন্ত বেড়েছে। পাশাপাশি ফ্রেট রেটও দ্বিগুণের বেশি হয়েছে। যুক্তরাষ্ট্রে পণ্য পরিবহনে 1 মাস আগে যেখানে প্রতি কন্টেইনারের ফ্রেট রেট ছিল $4,500, তা এখন $11,000 ছাড়িয়ে গেছে। তাদের অভিযোগ, মেইনলাইন অপারেটর হিসেবে পরিচিত শিপিং কোম্পানিগুলো ফ্রেট রেট বাড়ানোর জন্য কন্টেইনারের জায়গার কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে রপ্তানিকারকদের আকাশপথে পণ্য পরিবহনের দিকে ঝুঁকতে হতে পারে, যা লজিস্টিক্স খরচ আরও বাড়িয়ে দিবে। সময়ের সঙ্গে সঙ্গে এই বাড়তি খরচের চাপ রপ্তানিকারকের উপর এসে পড়তে পারে। এমনকি বাংলাদেশে ক্রয়াদেশ কমতেও পারে। এতে কমতে পারে দেশের প্রতিযোগিতার সক্ষমতা। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ার শহরগুলোর মধ্যে ঢাকার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এমন সংখ্যা প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, 2030 সালের মধ্যে তাপপ্রবাহের কারণে কর্মঘণ্টা নষ্ট হবে 4,65,000 পূর্ণকালীন চাকরির সমান। এটি ঢাকায় ওই সময়ের প্রতি বছর মোট কর্মঘণ্টার প্রায় 3%। গরমের কারণে যে পরিমাণ কর্মঘণ্টা নষ্ট হবে তা এই পূর্ণকালীন চাকরির হিসাবে বোঝানো হয়েছে। বসবাসযোগ্য ভবিষ্যৎ। দক্ষিণ এশিয়ার শহরে চরম তাপের মধ্যে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি সুরক্ষার উপায় শীর্ষক প্রতিবেদন সম্প্রতি প্রকাশিত হয়েছে। সেখানে ঢাকার এই দুর্ভোগের কথা বলা হয়। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব বাড়লে ঢাকার এ ক্ষতি আরও বাড়বে। 2050 সালে তা বেড়ে 7,08,000 পূর্ণকালীন চাকরির সমপরিমাণ হবে, এমন আশঙ্কা করছে বিশ্বব্যাংক। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। কয়েকদিন আগেও ভাবা হয়েছিল ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে চুক্তি নবায়নে মরিয়া রিয়াল মাদ্রিদ, কিন্তু এখন জানা গেল উল্টো খবর। ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যম ESPN-কে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নতুন চুক্তির বিষয়ে কোনো সমঝোতায় না পৌঁছালে ভিনিসিয়াসকে ক্লাব ছাড়ার সুযোগ দিতে রাজি রিয়াল মাদ্রিদ। চুক্তি নিয়ে সর্বশেষ প্রস্তাব আর বাড়াতে রাজি নয় মাদ্রিদের ক্লাবটি। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, ভিনিসিয়াসের প্রতিনিধিদের রিয়াল ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তাদের দেওয়া সর্বশেষ প্রস্তাবই চূড়ান্ত। নতুন করে আর কোনো আলোচনায় বসবে না ক্লাবটি। ব্রাজিলিয়ান উইঙ্গার প্রস্তাব গ্রহণ করলে চুক্তির মেয়াদ বাড়ানো হবে। তা না করলে চলতি গ্রীষ্মকালীন দল বদলেই তার ক্লাব ছাড়ার পথ সহজ করে দেবে ক্লাবটি। বাঙালিয়ানা সানহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।